حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم গার্ডিয়ানদের উদ্দেশ্যে আমি অল্প কিছু আলোচনা করার জন্য মূলত আজকে গার্ডিয়ান সভাটা করা। আশা করব ভিতরে কোনো আলোচনা না করে আমার আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোরআনে কারীম থেকে একটা তেলাওয়াত করা হয়েছে আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা সূরা রহমানের শুরুতে মানব জাতির একদম শৈশবের একটা ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরছেন যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের পাশাপাশি সমস্ত প্রাণীকেও সৃষ্টি করছেন। কিন্তু প্রাণী এবং মানুষের মধ্যে ব্যবধান হলো আল্লাহ তাআলা মানুষকে আল্লামাল কোরআন, কোরআনের জ্ঞান দিয়া মানুষকে আলাদা করছেন, আলাদা বিশেষ গুণে বৈশিষ্ট্য মণ্ডিত করছেন। আর প্রাণীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের ইলম অথবা মানবিক যে নলেজ এটা আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। সবচেয়ে মজার বিষয় যেটা হলো আল্লাহ তাআলার 99টা নাম আছে। কয়টা নাম? 99টা নাম। হাদিসটা কেউ শোনাতে পারবা? হ্যাঁ, হাদিসটা কি? ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ 99 নাম কেউ শোনাতে পারবা? হ্যাঁ, কেউ পারবা? 100 টাকা পুরস্কার নগদ। পারবা? আল্লাহ তাআলা 99টা নামের মধ্যে আল্লাহ তাআলা সূরা রহমানের শুরুতে শুধুমাত্র রহমান শব্দটা কেন আনছেন এর ব্যাখ্যার মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লামাল কোরআন, কোরআনে যে ইলমটা আল্লাহ তাআলা দিবেন এটা আল্লাহ তাআলা দয়ার মাধ্যমে দিবেন, এইজন্য আল্লাহ তাআলা রহমান শব্দটা উল্লেখ করছেন। এখান থেকেই আমরা যে শিক্ষাটা গ্রহণ করি সেটা হলো বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে বাচ্চাদের শিষ্টাচার, আদব, আখলাক, তাহজিব, তামাদ্দুন এই সমস্ত জিনিসগুলো দেওয়ার ক্ষেত্রে আমরাও দয়া সুলভ যে আচরণগুলো বাচ্চাদের সাথে করা দরকার ওইগুলোর বহিঃপ্রকাশ ঘটাবো। এই জায়গাটাতে প্রাতিষ্ঠানিকভাবে আমরা সচেতন হইলেও অনেক গার্ডিয়ান এই জায়গাটাতে সচেতন না, এবং গার্ডিয়ানরা নিজেই এসে আমাদেরকে রিপোর্ট দেন যে বাচ্চাকে কালকে অনেক মারছি তারপরে সে আজকে পরীক্ষায় এসে পারে নাই। অথচ আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা দয়ার মাধ্যমেই মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছেন। দ্বিতীয় আলোচনা যেটা হাদিস একটা পড়ছি যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং হাসরের মাঠে তোমাদের এই দায়িত্বের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তাদের অধীনস্থদের সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসিত হবে। এই দায়িত্বের জায়গা থেকে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে অনেকগুলো বিষয় আমাদের কাছে মনে হলো যে দায়িত্বের যথাযথ বিষয়গুলো পালন হচ্ছে না। একটা বাচ্চাকে মানুষ হিসেবে গড়ার জন্য একটা প্রতিষ্ঠান যেমনি ভাবে একটা বাচ্চাকে মানুষ হিসেবে গড়ার জন্য একটা প্রতিষ্ঠান 100% লেভেলিটি নেবে না, এবং যেই গার্ডিয়ান এটা মনে করেন যে আমার বাচ্চা আমি প্রতিষ্ঠানে দিয়ে দিছি, তাকে মানুষ করা, তাকে শিষ্টাচার দেওয়া, আদব, আখলাক, তাহজিব, তামাদ্দুন দেওয়া, সবকিছু দেওয়ার পাশাপাশি তাকে কোরআনের হাফেজ বানাবে, আলেম বানাবে, সবকিছু করবে, এটা প্রতিষ্ঠানের দায়িত্ব। ওই গার্ডিয়ান আসলে একটা বোকার স্বর্গে বসবাস করতেছেন। একটা বাচ্চা প্রকৃত মানুষ হওয়ার জন্য 50% লেভেলিটি, 50% দায়বদ্ধতা যদি প্রতিষ্ঠানের থাকে তো 50% দায়বদ্ধতা আপনি গার্ডিয়ান হিসেবে আপনার আছে। আমি মূল আলোচনায় ঢুকতেছি। হাসনাইনের সূচনাতে আমরা যে জায়গাটাকে কেন্দ্র করে হাসনাইনের সূচনা ঘটানো আমরা দেখছি ইতিহাসের পাতায় বর্তমান সময় মুসলমানদের সবচেয়ে একটা বিপর্যয় সময় পার হইতেছে, যেখানে ভারত পাকিস্তান যুদ্ধ করতেছে, যুদ্ধে লিপ্ত হয়ে গেছে, জড়ায় গেছে, অলরেডি যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। আমরা ধারণা করতে পারি এই যুদ্ধের মাধ্যমেই রাসূল এসে ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দের দিকে আমাদের এই ভারত উপমহাদেশ আগাচ্ছে। যে গাজওয়াতুল হিন্দের চূড়ান্ত বিজয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য সুসংবাদ দিয়েছেন যে এমন একটা জাতি এই ভারত উপমহাদেশে যুদ্ধ করবে, ইউকাতিলুহুম লাম ইউকাতাল ফীহি আবাদা, তাদের এই যুদ্ধ ইতিহাসের পাতায় একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমন কঠিন যুদ্ধ ইতিপূর্বেও কখনো হয়নি, কিয়ামতের আগে আর কখনো হবে না। এই যুদ্ধে আল্লাহ তাআলা যারা অংশগ্রহণ করবে আল্লাহ বলেন ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম, আল্লাহ তাদের প্রত্যেকের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ইয়াফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা এই জাতির মাধ্যমে হিন্দুস্তানের বিজয় আনবেন। ওয়ায়াতুনা বিমুলুকিহিম মুগাল্লিলিনা বিসসালাসিল, এই জাতিকে আল্লাহ তাআলা এত সুগঠিত, এত শক্তিশালী করবে যারা হিন্দুস্তানের সমস্ত রাজাপ্রাসাদের মসজিদগুলোকে গলার মধ্যে শিকল বেড়ি পড়ে রাস্তার মধ্যে টেনে নিয়ে আসবে। আমরা স্বপ্ন দেখি
যে গতানুগতিক সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষা কারিকুলামের বাকিরে আমরা একটা কারিকুলাম বাস্তবায়ন করব, যেই কারিকুলামের বাচ্চারা তাদের একটা এডুকেশন সমাপ্তি ঘটানোর পর এরা শুধু মিম্বরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এরা শুধু মসজিদের মেম্বরেই সীমাবদ্ধ থাকবে না অথবা মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এরা যেমনি ভাবে কোরআন হাদিসের জ্ঞান তারা মানুষকে বিকশিত করবে, এমনি ভাবে সায়েন্স, ডাক্তারি সমস্ত ধরনের গবেষণা এদের হাতের মধ্যে থাকবে, যেটা বিগত মুসলমানদের 1200 বছরের ইতিহাস থেকে আমরা দেখি। এই যে ডাক্তারি বিদ্যা আবিষ্কার করছে ইবনে সিনান রহমাতুল্লাহ আলাইহি, যার নামের উপর আজকে হাসপাতালগুলো তৈরি করা হয়েছে, ইবনে সিনা। এই ইবনে সিনান রহমাতুল্লাহ আলাইহি মানতেকির ইমাম ছিলেন। এই অ্যারিস্টটল যে বিজ্ঞানীর কথা বলা হয়, অ্যারিস্টটল এই মুসলমানদের সবচেয়ে বড় একজন মনীষী ছিলেন, যার নাম আরবিতে বলা হতো আরস্তাতলিস। সে একজন মানতেকির ইমাম ছিল, দার্শনিক বিদ্যা, জ্যোতির্বিদ্যায় তার পারদর্শিতা ছিল। মুসলমানদের হাতেই সব কিছু ছিল। আজকে মুসলমানরা তাদের মূল গবেষণাকে বাদ দিয়ে মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ হওয়ার কারণে এই মুসলমানদের কোরআন হাদিস দিয়ে গবেষণা করে ইহুদি খ্রিস্টানরা পুরো পৃথিবী পরিচালনা করতেছে। মাত্র 2 কোটি ইহুদি পুরা পৃথিবীর 200 কোটি মুসলমানকে জিম্মি করে রাখছে। আজকে ফিলিস্তিনের বর্বরতা, আফগানের উপরে যে নির্যাতন গেছে, কাশ্মীরের উপরে যে নির্যাতন চলতেছে, পাশের দেশ মায়ানমারের ভূখণ্ডে যেইভাবে অরাজকতা চলতেছে, বেশি দিন দূরে নেই যে বাংলাদেশের ভিতরে একটা সিচুয়েশন তৈরি হবে। আমরা স্বপ্ন দেখি আমাদের এই বাচ্চাগুলা আগামীতে তারা এই পৃথিবীর এই বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে ভৌগোলিক জায়গা থেকে সবচেয়ে সেন্সিটিভ যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের ফেনী। আপনি ভৌগোলিক জায়গা থেকে যদি দেখেন, পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা মিডিল জায়গায়, মিডিল পয়েন্টে থাকার কারণে এই বাংলাদেশের গুরুত্ব পুরো পৃথিবীর কাছে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ। কারণ ব্যবসায়িক সমস্ত সাইটগুলো আমার বাংলার বর্ডারকে কেন্দ্র করে, নেপাল, ভুটান, চীন, জাপান যারাই যে ব্যবসা করুক আমার বাংলাদেশকে মাইনাস করে তারা ব্যবসা করতে পারবে না। আর আমার বাংলাদেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে আমাদের ফেনী। অর্থাৎ ফেনীর এই সাইডটা শুধু মেইন হাইওয়ে রোডটা যদি ব্লক করে দেওয়া হয় 4 কিলোমিটার, তো অটোমেটিক পার্বত্য অঞ্চল এবং চিটাং, চট্টগ্রাম পুরোটা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে। এই জন্য আমাদের ফেনীর এই জায়গাটাতে, ফেনীর ভূখণ্ডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা স্বপ্ন দেখি এই কিছু বাচ্চা এরা তৈরি হবে যারা আগামীর ভবিষ্যতে শুধুমাত্র মসজিদ মাদ্রাসা থেকে কোরআন হাদিসের কথা বলবে না, বরং সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে মানুষের পাশে তারা সমাধান দেওয়ার জন্য দাঁড়ায় যেতে পারবে। এই জায়গায় আমরা গতানুগতিক সমস্ত কারিকুলামের বাহিরে যে আমাদের ব্যক্তিগত কারিকুলাম, ব্যক্তিগত থিওরি বাস্তবায়ন করতে যাচ্ছি। সমস্ত কারিকুলামগুলোর বাহিরে আমরা এই জন্যই আসছি যে প্রত্যেকটা কারিকুলামকে যখন আমরা সামনে রাখছি, আমরা নুরানি কারিকুলাম যখন গবেষণা করছি, আমরা দেখলাম একটা বাচ্চা প্লে, নার্সারি 1, 2, 3 5টা বছর পড়তেছে। কেন 5টা বছর পড়তেছে? শুধুমাত্র বাংলা রিডিং শেখার জন্য। 5টা বছর পড়তেছে কেন? শুধুমাত্র ইংরেজি রিডিং পড়ার জন্য। 5টা বছর পড়তেছে কেন? শুধুমাত্র আরবি দেখে দেখে নাজরা পড়ার জন্য। 5টা বছর পড়তেছে কেন? শুধুমাত্র গণিতের বেসিক যে গণিতগুলো, যোগ, বিয়োগ, ভাগ এবং গুণের নামটা 10 থেকে 15 পর্যন্ত শেখার জন্য। আমরা আমাদের নতুন গবেষণায় আমরা যেটা দেখলাম, একটা বাচ্চা বাংলা রিডিং পড়তে 5 বছর সময় লাগে না। একটা বাচ্চা ইংরেজি রিডিং পড়তে তার 5 বছর সময় লাগে না। একটা বাচ্চা কোরআন শরীফ একদম 0 থেকে কোরআন শরীফ ধরতে তার 5 বছর সময় লাগে না। আর নগদের এক্সপেরিয়েন্স, আমি 30 দিন মসজিদে এতেকাফে ছিলাম। আমার টিচারদের সাথে আমি পরামর্শ করছি যারা নুরানিতে আছেন, বললাম যে আমি বয়স্ক যারা জীবনে কোনোদিন কোরআন শরীফ ধরে নাই, এরকম একটা শ্রেণীতে আমি কোরআন শরীফ দিতে চাই, কিভাবে কি করবো? তো ওনারা আমাকে একটা সুন্দর একটা পদ্ধতি দিলেন যে হুজুর এভাবে কোনো মাত্রার সিফাত কোনো কিছুর দিকে না দেয়া আপনি কায়দাটা শেষ করে দেন, কায়দা শেষ করার পরে অটোমেটিক দেখবেন যে কোরআন শরীফ পড়তে পারে। তা আমি 22টা ক্লাস করাইছি মসজিদে। 22টা ক্লাস, মুরব্বীদেরকে ক্লাস করানো খুব টাফ। বাচ্চাদেরকে একটা পড়া দিলে মুখে নিয়ে আনে, কিন্তু মুরব্বীদের একটা পড়া মুখে আসতে অনেক সময় লাগে। আমি 22 দিনের একটা ক্লাসে 0 থেকে কোরআন শরীফ ধরাই দিচ্ছি, একদম 0 থেকে। পরিপূর্ণ বিশুদ্ধ হয়নি, ওনারা আবার নতুন ভাবে ফজরের পর একটা কোর্স চালু হবে, শনিবার থেকে ওটাতে অ্যাটেন্ড করবেন। তা আমার বলা উদ্দেশ্য, একটা বাচ্চা কোরআন শরীফ 0 থেকে কোরআন শরীফে যাইতে তার সর্বোচ্চ 7 থেকে 8 মাস, আমি ধরলাম 1 বছর, সেখানে আমি আরো 1 বছর বাড়ায় ধরলাম 2 বছর, কিন্তু 5 বছর লাগার তো কোনো কথা হয় না। এবং আমরা গতানুগতিক সমস্ত কারিকুলামগুলোর উপরে দেখছি যে এই সমস্ত কারিকুলামগুলো শেষ করার পরে একটা বাচ্চা কারিকুলাম শেষ করার পরে, নুরানি 3য় শ্রেণী শেষ করার পরে সরাসরি হিফজ শাখায় যাইতে পারে না, তার মাঝখানে আরো 1টা বছর তার নাজরা করতে হয়। এই কারিকুলামগুলো শেষ করার পরে 80% বাচ্চা বাংলা রিডিং করতে পারে না বিশুদ্ধভাবে। এই কারিকুলাম শেষ করার পরে 80% বাচ্চা ইংরেজি রিডিং করতে পারে না। হ্যাঁ, কিছু বাচ্চা জেহেন জাকাওয়াতের কারণে অথবা আলাদা প্রাইভেট টিউশনি কোচিং এর কারণে একটু আগে যায়। সবকিছুর বাহিরে গতানুগতিক সিস্টেমের বাহিরে যে আমরা হাসনাইন দেওয়া, নাইলে আমাদের হাসনাইনের ডান পাশে প্রতিষ্ঠান আছে, বামে প্রতিষ্ঠান আছে, হাসনাইনের সামনে রাস্তার ওই পাশে প্রতিষ্ঠান আছে। এতগুলো প্রতিষ্ঠানের ভিতরে থেকে এখানে নতুনভাবে আরেকটা প্রতিষ্ঠান ব্যবসার উদ্দেশ্যে দেওয়া হয়নি। সবগুলো কারিকুলামকে চ্যালেঞ্জ করে নতুন কারিকুলাম নিয়ে আমরা প্রতিষ্ঠান দাঁড় করেছি। আমার বড় উদ্দেশ্য যেটা, এই বছর গতানুগতিক অন্যান্য বছরের মতো আমি চাইলে গার্ডিয়ানকে খুশি করা আমার ওয়ান টাইম ব্যাপার। পরীক্ষা আমার নিয়ন্ত্রণে, টিচাররাও আমার নিয়ন্ত্রণে, খাতাও আমার নিয়ন্ত্রণে। আমি চাইলে প্রত্যেকটা খাতার মধ্যে যদি 100 করে বসায় দিই, কোনো গার্ডিয়ান আপত্তি করতে পারবেন না, বরং আপনারা খুশি হবেন
যে আমার বাচ্চা 100 পাইছে, কিন্তু আমি একটা হাদিস বলছি, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। হাসরের মাঠে প্রত্যেকটা বান্দাকেই সেখানে দাঁড়াইতে হবে, প্রত্যেকটা ব্যক্তিকেই জিজ্ঞাসিত করা হবে যে তুমি বলো তোমার অধীনস্থদের আমানতের ব্যাপারে তুমি কি করছো। আমার বাসা এখান থেকে এখানে, মানে কষ্টের জায়গা থেকে বলা, এখান থেকে এখানে আমি 4-5 মাসের মধ্যে কখনো মনে হয় না যে আমি বাসায় একদিন ছিলাম। রমজানের 30 দিন এদিকার থেকে বেরোইছি, ঈদের দিন দৌড়াদৌড়ি, বাসার প্রোগ্রাম সেরে ঈদের পরের দিন মাদ্রাসায় এসে ঢুকছি, মাদ্রাসায় রঙের কাজগুলো করছি। আমি একটা দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিষ্ঠান খুলছি। প্রতিষ্ঠান খোলার পরে এত পরিমাণ চাপ, মানে যার ভিতরে আমানতের ভয় আছে তার কাছে চাপ, আর যার কাছে আমানতের ভয় নেই এগুলো তো 900 ব্যাপার। গার্ডিয়ান একটা বুঝ দিলেও হলো, বাচ্চাদেরকে একটা বুঝ দিলেও হলো। 7-8 বছর বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ছে, কিন্তু এখন পর্যন্ত বাংলা রিডিং করতে পারে না। তাহলে এই 7-8 বছর কি হয়েছে? ওই জায়গা থেকে আমি গত 10 দিন একজন আসছে, কয়েক ওই আমি একটা মাদ্রাসা খুলতে চাই। আমি বলছি তুমি কি মা বাবার বদদোয়া নিছো না কোনো হুজুরের বদদোয়া নিছো? কারণ মা বাবার বদদোয়া বা হুজুরের বদদোয়া ছাড়া এরকম একটা বিপদ, কান্দে ওঠানোর তো কোনো মানি হয় না। প্রতিষ্ঠান যেহেতু দিছি, আমি এতটুকু আশ্বস্ত করতেছি আমার এই বছর বিগত 7-8 বছর অথবা 10 বছরের প্রতিষ্ঠান যদি হয়ে থাকে, এই 10 বছরের সাথে আমার এই 1 বছর চ্যালেঞ্জ থাকবে যে আমি এই 1 বছরের সবচেয়ে বেটারটা দিব। এবং আমার প্রতিদিনের চ্যালেঞ্জ আগের দিনের তুলনায় আজকের দিনটা আমার উন্নতি হতে হবে। আমার প্রতিদিনের এই চ্যালেঞ্জে আমি হাসনাইন শুরু করছি। হাসনাইনের আজকে 5 মাস, 4 মাস 8 দিন রানিং হাসনাইন শুরু হয়েছে। এই 4 মাস 8 দিনের মধ্যে আমি আমার কিতাব শাখা এবং হেফজ শাখা মোটামুটি একটা লাইনে নিয়ে আসছি। কিতাব শাখা ঢালাওভাবে ভর্তি হয়েছে। ম্যাক্সিমাম ছেলে অযোগ্য ছিল, ম্যাক্সিমাম ছেলে বাংলা রিডিং করতে পারে নাই, ম্যাক্সিমাম ছেলে ইংরেজি আলফাবেট যেগুলা, যে লেটারগুলো আছে হরফগুলো ভালোভাবে চিনতে পারে নাই। আমি এই বাচ্চাগুলাকে নিয়ে আর ফালাই দিই নাই। এই বাচ্চাগুলোকে নেওয়ার পর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস এদের আমি বেসিক তৈরি করছি। প্রত্যেকটা বাচ্চাকে অঙ্কের বেসিক তৈরি করছি, ইংরেজির বেসিক তৈরি করছি, বাংলার বেসিক তৈরি করছি। প্রত্যেকটা বাচ্চা কিতাব শাখায় পড়ার পরও আমি রাত্রেবেলা আমাদের হেফজখানার যে টিচার আছেন প্রধান, হেফজখানার প্রধানের আন্ডারে তাদেরকে 1 ঘন্টা ক্লাসে মস্ক করাইছি। বেসিক তৈরি করার পর এখন আমি রমজান পরবর্তীতে প্রত্যেকটা বাচ্চাকে তাদের ক্লাস অনুযায়ী সিলেবাস দিয়ে দিছি। এট এ টাইম আমার ওখানে 3টা সিলেবাস, আলিয়া, কওমি, কওমি মাদ্রাসার মধ্যে 2টা ধারা, মাদানী এবং কদিম, 3টা সিলেবাস এট এ টাইম ওদের হাতে দিয়ে দিছি। এই বাচ্চাগুলো 24 ঘন্টা আমাকে সময় দিচ্ছে। আর যেই গার্ডিয়ানগুলো অ্যাক্টিভ ছিলেন, যেই গার্ডিয়ানগুলো আন্তরিক ছিলেন, ওনাদের বাচ্চাগুলো অন্যান্য বাচ্চাদের তুলনায় আগানো। কথাটা বলছি, ক্লিয়ার কাট কথা বলছি। অনেক বাচ্চা আসে না, ক্লাসে আসে না, গার্ডিয়ানকে ফোন দেওয়ার পরে এক গার্ডিয়ান আমাকে বললেন আজকে বৃহস্পতিবার মাদ্রাসা না গেলে কি সমস্যা? তাই বলছি কোনো সমস্যা নাই, বছরের লাস্টে আপনার ছেলের কোনো জবাবদিহি আমার কাছে পাবেন না। কিতাব শাখা এবং হেফজ শাখা মোটামুটি একটা লাইনে নিয়ে আসছি। আমার নুরানি শাখার গার্ডিয়ানদের পাশে অনুরোধ থাকবে যে আমার এই শনিবার থেকে, সামনের শনিবার থেকে নুরানি নিয়ে পরিকল্পনা থাকবে এবং পরিপূর্ণ শ্রম, পরিপূর্ণ ফোকাস সবকিছু আমার নুরানির উপরে থাকবে। গার্ডিয়ানদের কাছে অনুরোধ থাকবে আমি প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4 জনকে টার্গেট করব। আমি এদেরকে নিয়ে চিন্তা করলাম যে আসলে ঘাটতিটা কোথায়। নার্সারির সিলেবাসগুলা সর্বোচ্চ 3 থেকে 4 সপ্তাহ অর্থাৎ 1 মাসের মধ্যে নার্সারির সিলেবাস শেষ করাবো। ধাপে ধাপে ক্লাস 1 এর সিলেবাস শেষ করাবো, 2 সিলেবাস শেষ করাবো, এরপরে তাদেরকে চিঠি দিব। যদি এই বাচ্চাগুলো আমার এখানে যদি টিকে, তারপর আমি বোর্ড পরীক্ষায় তাদেরকে অংশগ্রহণ করাবো। আর যদি গার্ডিয়ানের আন্তরিকতার কমতির কারণে এই বাচ্চাগুলোর পিছনে আমি যদি শ্রম পরিপূর্ণ না দিতে পারি, তো বছরের লাস্টে বোর্ড পরীক্ষা আমি তাদেরকে অংশগ্রহণ করতে দিব না। বোর্ড পরীক্ষা এই বছর এই জন্যই দেওয়া হয়েছে, আমি দেখলাম প্লে, নার্সারি 1, 2, 3 5টা বছর একটা বাচ্চা মাদ্রাসায় পড়তেছে, মাদ্রাসায় পরীক্ষা দিতেছে। এখন স্বাভাবিক আমার প্রতিষ্ঠানের বদনাম হোক, এটা আমি চাবো না। তা আমি বছরের লাস্টের টিচারদেরকে বললাম যে আপনারা সবাই ঢালাওভাবে প্রত্যেকটা বাচ্চার খাতা 100 করে উঠিয়ে দিবেন, যাতে এই বাচ্চাগুলো আগামী বছর আমার এখানে ভর্তি হয়। এই একটা পলিসির জন্য আমি যদি সব গার্ডিয়ানদেরকে খুশি রাখার জন্য বাচ্চাদেরকে 100 করে উঠিয়ে দিই, তাহলে আগামী বছর এই বাচ্চা ঠিকই আমার প্রতিষ্ঠানে ভর্তি হবে, কিন্তু এই বাচ্চার যে একটা আমানত, ওই আমানতের সবচেয়ে বড় খেয়ানত কে করলো? যার কাছে আমানত রক্ষা হওয়ার কথা ওই লোকটাই আমানতের খেয়ানত করলো। এই জায়গা থেকে আমি ক্লিয়ার কাট কথা বলতেছি, বাচ্চাগুলোর পিছনে শ্রম দিব, শুধুমাত্র ওই বাচ্চার পিছনে শ্রম দিব যে বাচ্চার গার্ডিয়ান আন্তরিক থাকবে। আলোচনার শুরুতেই বলছি, একটা বাচ্চা মানুষ করার পিছনে 50% লাইবিলিটি প্রতিষ্ঠান নিলে 50% আপনাকে নিতে হবে। আপনি গার্ডিয়ান, আপনি যদি এসে আমার কাছে অভিযোগ করেন যে হুজুর টিচারে আমার বাচ্চাকে কেন বলে দিল না, আপনার অভিযোগের সুরটা যদি এমন হয় টিচার আমার বাচ্চাকে কেন বলে দিল না, আমি আপনাকে বলি আমার টিচার আপনার বাচ্চাকে বলে দিলে আমার টিচারের ক্ষতি না আপনার ক্ষতি? ক্ষতিটা কার? আপনার বাচ্চার দিন শেষে ক্ষতি হবে। আমি তো 100% চাবো টিচাররা বাচ্চাকে বলে দেখ। আমি আপনাদেরকে গ্রুপে বললাম যে আপনারা প্রশ্নগুলো বাসায় যাওয়ার পরে নেবেন, পরীক্ষাটা কতটুকু ফেয়ার হয়েছে, কতটুকু লিগেল হয়েছে, প্রশ্নগুলো বাচ্চাদেরকে করেন। বাচ্চাদেরকে করার পরে বাচ্চারা যদি না পারে অভিযোগটা দাঁড় করান, বাচ্চা কেন পারলো না। ওই এই পর্যন্ত একজন গার্ডিয়ানও তো আমাকে ফোন দিলেন না, অথবা একজন গার্ডিয়ানও গ্রুপে বললেন না যে আমার বাচ্চা পারে না বা কোনো কিছু। এই জায়গা থেকে আপনার বাচ্চা আপনার সন্তান, আমি বছরের মাঝখানে এসে আপনাকে বলতেছি যাতে বছরের লাস্টে আপনি আমাকে দায়বদ্ধতার
আসামির কাঠ করার জন্য দাঁড় না করাতে পারেন। প্রতিটা বাচ্চার গার্ডিয়ান প্রত্যেক দিন আপডেট নেবেন, প্রতিদিন। আজকে ক্লাসের পড়া, এই শনিবারে যে ক্লাসটা হবে, শনিবারের ক্লাসের পড়া দুপুরে বাসায় যাওয়ার পর আপডেট নেন যে তার হয়েছে কিনা। আর বাচ্চাদেরকে প্রাইভেট টিউশনি, কোচিং, এগুলো কোনো কিছু প্রতিষ্ঠানের দায়িত্ব না। তারপরে আমি বলছি ক্লাস 3 যেহেতু বোর্ডের আন্ডারে, এই ক্লাস 3 কে আমি শেষের 2 মাস অথবা 3 মাস একটা কোচিং করাবো বোর্ড পরীক্ষাকে কেন্দ্র করে। এই বাচ্চাগুলো প্লে, নার্সারি 1 to 3 5 বছর পরীক্ষা দেয়। এরপরে দেওয়ার পরে যে কোনো কলেজে যাক, স্কুলে যাক, মাদ্রাসায় যাক, 4, 5, 6 যায় সরকারি পরীক্ষা হওয়ার পরে এই বাচ্চাটা কি মেধাবী না মেধা শূন্য, এটা যাচাই বাছাই করার জন্য কত বছর? 8 বছর অপেক্ষা করতে হয়। আমি বলছি এগুলো কোনো কিছুর দরকার নাই। প্লে, নার্সারি 1, 2 এগুলোর পরীক্ষা প্রাতিষ্ঠানিকভাবে হবে, ক্লাস 3 পরীক্ষা বোর্ড পরীক্ষার আন্ডারে হবে। তখন বোঝা যাবে যে এই বাচ্চার 4 বছরে মাদ্রাসায় কি মেহনত হয়েছে। এখন বাচ্চা আমার এখানে পড়তেছে, ক্লাস টাইমে আমার এখানে ক্লাস করতেছে। আমি একটা এক্সাম্পল, কারোর বিরুদ্ধে কথা বলার জন্য না। আমার এখানে ক্লাস করতেছে, কোচিং করতেছে, মনে করেন রাস্তার ওই পাশে অন্য আরেকটা মাদ্রাসায়। এখন এই বাচ্চার যখন পরীক্ষার রেজাল্ট খারাপ হলো, আমি যখন বললাম যে পরীক্ষার রেজাল্ট কেন খারাপ হলো, আমি আমার টিচারদেরকে যদি স্বাভাবিকভাবে ধরি, টিচাররা তো প্রেসক্রিপশন দিবেন, টিচাররা কিন্তু আপনাকে ওষুধ দিবেন না। ক্লাস মানে হচ্ছে একটা প্রেসক্রিপশন। ডাক্তার দেখাতে যান না, ডাক্তার দেখাতে যাওয়ার পরে ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দেয়, ওষুধ দেয়, ওষুধ দেয় না, ওষুধ আপনি ফার্মেসি থেকে গ্রহণ করতে হবে। এই টিচাররা আন্তরিকতার জায়গা থেকে ক্লাসে যতটুকু পারবে উঠায় দিবে, তবে ক্লাসে উঠায় দেওয়া টিচারদের দায়িত্ব না। তাহলে ক্লাসে যদি উঠায় দিতে হয়, প্রত্যেকটা ক্লাস মিনিমাম 2 ঘন্টা করে দিতে হবে। আর 2 ঘন্টা করে দিতে হলে এক একজন টিচারের এখানে বেতন কত করে আসে, বেতন ডাবল করে দিতে হবে। সবকিছু মিলে টিচাররা শুধু প্রেসক্রিপশন দিবেন, এই প্রেসক্রিপশন অনুযায়ী বাচ্চার ঔষধটা ক্রয় করা, কোচিং এর মাধ্যমে হোক, প্রাইভেটের মাধ্যমে হোক, টিউশনের মাধ্যমে হোক, এটা গার্ডিয়ানের দায়িত্ব। এখন বাচ্চা আমার প্রতিষ্ঠানে পড়তেছে, কোচিং করতেছে আরেক জায়গায়, আমি যখন আমার টিচারদেরকে বলবো যে এই বাচ্চা কেন দুর্বল হলো, তো টিচাররা স্বাভাবিকভাবে জবাব দিবে কোচিং তো আমার কাছে করে না, প্রাইভেট তো আমার কাছে পড়ে না। আবার কোচিং যেখানে করে ওনাদেরকে যদি আমি বলি আপনার এখানে কোচিং করে আজকে 2 বছর 3 বছর, এই বাচ্চা মানুষ হলো না কেন, তো ওনাদের একই জবাব, এই বাচ্চা তো আমার কাছে পড়ে না, বাচ্চা তো আপনার কাছে পড়ে। তো 50% এরা নিচ্ছে, 50% ওরা নিচ্ছে, সবাই সবার ঘাড়ের উপরে দোষ চাপাইতেছে, দিন শেষে দায়বদ্ধতার জায়গায় কেউ আসতেছে না। আমি চাই এখনই হবে না, বছরের লাস্টের দিকে এই জিনিসটা করব, বাচ্চা প্রতিষ্ঠান কেন্দ্রিক হবে। ক্লাস টাইম ক্লাস, কোচিং টাইম কোচিং করবে, ক্লাস টাইম ক্লাস, কোচিং টাইম কোচিং করবে। প্রতিষ্ঠান 50% না, প্রতিষ্ঠান 100% দায়বদ্ধতার জায়গায় থাকতে হবে। বছরের লাস্টে একটা গার্ডিয়ান যাতে প্রতিষ্ঠান প্রধানকে এই কথা বলতে পারে যে আমার বাচ্চা ক্লাসও আপনার কাছে করছে, কোচিংও আপনার কাছে করছে, টিউশনই আপনার কাছে করছে, এই বাচ্চা মানুষ হলো না কেন বলেন। একটা প্রতিষ্ঠানকে যেন দায়বদ্ধতার আনতে পারে। আর আমার ব্যক্তিগত এই নজরিয়া যেটা, এখানে বাচ্চা দিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান ভরে ফেলবো, এটা আমার টার্গেটে কখনো ছিলও না, আল্লাহ না করুক এই টার্গেট কখনো আমার আসবেও না। আমি চাইলে একটা ভবন, এই ভবন পুরাটা আমাদের কন্ট্যাক্ট হয়েছে, এই ভবন পুরো 5 তলা আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে। আমি এখানে মহল্লার মসজিদের ইমাম এবং খতিব, আমি চাইলে এই মাদ্রাসার ভবন ভরাট করা এটা আমার জন্য একদিনের ব্যাপার। একদিন শুধু ঘোষণা দিব যে আপনাদের বাচ্চাকে এখানে ভর্তি করান, একদিনে মাদ্রাসা ভর্তি হবে। কিন্তু আমি মাদ্রাসা নেওয়ার পর বাস্তব কথা, হেফজোখানার যে চিত্র আমি দেখছি, হেফজোখানার যে 20-22টা ছেলের অবস্থান দেখছি, আমি মাথায় হাত দিয়ে বসে গেছি যে এই 20-22টা ছেলেকে যদি আমি স্বাভাবিক গতিতে আনতে হয়, আমার রাত দিন একা করে দিতে হবে। গত 10 দিন আমার হাবের সাহেব নিচে গেছেন, যা বলতেছেন হিসাব আপনি করেন কেন, মাদ্রাসার A to Z দায়িত্ব আমার কাছে। উনি আমার বলতেছেন যে আপনার চুল তো পাতলা হয়ে গেছে, তো চুল পাতলা না, যে পরিস্থিতি যাচ্ছে, আপনারা গার্ডিয়ানরা যদি আমাদের জন্য সহায়ক না হন, আমাদের সাথে যদি বন্ধুসুলভ আচরণ না করেন, তো আমার না শুধু এখানে টিচার কারো মাথার মধ্যে চুল থাকবে না। দিন শেষে আমি প্রাতিষ্ঠানিকভাবে সমস্ত টিচারদেরকে দায়বদ্ধতার আন্ডারে আনি, তবে দায়বদ্ধতার আন্ডারে পরিপূর্ণ আনতে পারি না কেন, বাচ্চা আপনাদের নিয়ন্ত্রণে। আর আপনারা কি করেন, বৃহস্পতিবার আসলে ক্লাস মিস দেন, শনিবার আসলে ক্লাস মিস দেন। আর নুরানির ক্যাটাগরিগুলা, নুরানির প্যাটার্নগুলো এমন ভাবে তৈরি করা যে আজকের ক্লাসটা যে ধরবে না, আগামীকালকে ক্লাসটা সে বুঝবে না। সর্বোপরি আলোচনার শেষ প্রান্তে এসে এতটুকু বলতেছি, নুরানি নিয়ে আমি এখন ফোকাস করছি, নুরানির দিকে আমার ফোকাস যাবে। আমার বাচ্চা ভর্তি করা উদ্দেশ্য না, বাচ্চা যদি এখান থেকে চলে, যদি বাচ্চা কমে যায়, এটা আমি খুশি, এটা আমি নারাজ না, অন্তত আমি অল্প কিছু বাচ্চার উপরে ভালোভাবে মেহনত করতে পারবো। আমার থিওরি এটা। কোন কারণে একটা প্রেশার ক্রিয়েট করার কারণে বাচ্চা ছুটে যাবে, ওই চিন্তা করে প্রেশার ক্রিয়েট করবো না, এই মানুষ আমি না। আমি এখানে আজও বলতেছি, বাচ্চা ছাত্রের মতো ছাত্র 10টা বানাবো। আমার 100টা ছাত্রের প্রয়োজন নাই, 1000 ছাত্রের প্রয়োজন নাই, আমি ছাত্রের মতো ছাত্র 10টা বানাবো। যারা শুধুমাত্র বলবে যে আমি হাসনাইনে পড়ছি, তাদের ইন্টারভিউর প্রয়োজন হবে না। বাংলাদেশে 2টা প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে পাহাড়তলী মাদ্রাসা, আপনার নাম শুনছেন হয়তো, চিটাঙে। এই পাহাড়তলী মাদ্রাসার থেকে যদি কেউ হাফেজ হয়, কোনো মসজিদ তার ইন্টারভিউ নেয় না। একটা সময় গ্রামগঞ্জের কোনো মসজিদে যায় যদি বলতো যে আমি পাহাড়তলীতে পড়ে আসছি, তো ওই মাদ্রাসার ছাত্রদের ইন্টারভিউ নেওয়ার মতো কারো ক্ষমতা ছিল না, এত ভালো জাইয়ের হাফেজ বানায় দিত। আরেকটা প্রতিষ্ঠান আছে মার্কাজুদ দাওয়া, বাংলাদেশের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেবের মাদ্রাসা, আমি ওখানে পড়ছি।
ওই মাদ্রাসার ছাত্রদের কোথাও ইন্টারভিউ দেওয়া লাগে না, শুধু যাই বললে যে মার্কাজুদ দাওয়ার ছাত্র, এক সার্টিফিকেটে কোনো ইন্টারভিউ নেওয়ার মতো ক্ষমতা নেই। জামিয়া আফসায় গেছিলাম, ফেনীর সার্কিট হাউসের জামিয়া আফসায়, আমার ওখানে কিতাব শাখায় অফার করছে, মহিলা কিতাব শাখায়। তা আমি বললাম আমার ইন্টারভিউ নেন। তো একজন হুজুর আসছেন কিতাব নিয়ে, উনি আমার ইন্টারভিউ নেবেন, হেদায়ের মুকদ্দমা। আমাকে বলে যে পড়াশোনা কোথায় করছেন, আমি বললাম যে মার্কাজুদ দাওয়ায় করছি। তো কিতাব বন্ধ করে ফেলছেন, কাজে আপনি ইন্টারভিউ কি নিব। আমি চাই হাসনাইনের অবস্থান 8-10 বছর পরে হলেও এমন একটা অবস্থানে যাক যে হাসনাইন থেকে পড়ে আসছে, ওটার ইন্টারভিউ নেওয়ার মতো কারো বাপের ক্ষমতা থাকবে না। আমার এখানে ক্লাস 3 পড়ছে মানে বাংলাদেশের যত টপ লেভেলের প্রতিষ্ঠানে যাক সে ক্লাস 4 ইন্টারভিউ দিয়ে টিকবে। আমার এখানে 2 পড়ছে মানে বাংলাদেশের যেখানে যাক সে ক্লাস 3 তে টিকবে। এরকম একটা প্রতিষ্ঠান করার লক্ষ্যে আমি নামছি। আমার হেফজ শাখা এবং কিতাব শাখার পিছনে 4 মাসের একটা শ্রম এটা আমার গেছে। আর আমি এই শ্রমের পিছনে শক্তি যোগান করার জন্য আমি 30 দিনের একটা ইতিকাফ করছি। তো আল্লাহর কাছে দোয়া চাই এবং আপনাদের কাছে দোয়া চাই। আর অনুরোধ থাকবে, বাচ্চাদের ব্যাপারে আমি যে রুটিন করব, আমার যে রুটিন, আমি যদি আপনার বাচ্চার ব্যাপারে রুটিন করি আসর পরে পাঠান, তা আপনি আসর পরে পাঠাবেন। আমি যদি আপনার বাচ্চার ব্যাপারে রুটিন করি যে আপনার বাচ্চা ক্লাস শেষ হওয়ার পরপরই হাসনাইনে চলে আসবে, দুপুর থেকে খানা আপনি এখানে এনে খাওয়াবেন, তো দুপুরে খানা আপনি এখানে এনে খাওয়াবেন। দিন শেষে, বছরের শেষে আমি কি দিতে পারি এটা শুধু আপনি বছরের শেষে হিসাব মিলাবেন। আর আমার এই জায়গা থেকে যদি গার্ডিয়ানদের আমি আন্তরিকতা যদি পরিপূর্ণ না পাই, তো সেই জায়গা থেকে বছরের লাস্টে আমার কাছে আপনার প্রশ্ন করার মতো কোনো অবস্থান আপনার থাকবে না। আর অনুরোধ থাকবে, আবারও বলতেছি, শনিবার থেকে, এই শনিবার থেকে বছরের মাত্র অর্ধেক, এখন অর্ধেক পরিপূর্ণ যায় নাই, এই জায়গা থেকেই আপনারা সচেতন হন। আপনারা সচেতন হন। আমার এখানে ছাত্র আছে 150 প্লাস, ওস্তাদ আছে মাত্র 13 থেকে 14 জন। এই 150টা ছাত্র কন্ট্রোল 13 থেকে 14 জন পারবে না। এখন যেই গার্ডিয়ান একটু সচেতন, স্বাভাবিকভাবে একজন গার্ডিয়ান আছে প্রতিদিন এসে জিজ্ঞেস করে, হুজুর বাচ্চাটাকে কালকে দেখলাম 13-20টা হয়েছে, আজকে 14-20টা কেন হলো না? আবার এসে জিজ্ঞেস করে, হুজুর কালকে দেখলাম যে 14-20টা হয়েছে, আজকে 15-20টা কেন হলো না? যেই গার্ডিয়ানটি একটু সচেতন, স্বাভাবিকভাবেই আমরা ওই গার্ডিয়ানের বাচ্চাটাকে একটু বেশি কেয়ার করি। আপনি গার্ডিয়ান, আপনার বাচ্চা আপনার কাছে যদি 3-4 ঘন্টা থাকে, তো মনে রাখবেন 21 ঘন্টা সে তার টিচারের আন্ডারে আছে। টিচারের ত্রুটি বিচ্যুতিগুলা, টিচারের ছোটখাটো এদিক সেদিকের অবস্থানগুলা, এগুলো যদি আপনারা ফাইন্ড আউট করেন, দিন শেষে আপনার বাচ্চা মানুষ হবে না। স্কুল কলেজ সেখানে তারা টিচারদেরকে মারে, এরকম রেকর্ড আছে, কিন্তু মাদ্রাসার ভিতরে এরকম কোনো রেকর্ড নেই। মাদ্রাসার 2টা দিক, এই বাচ্চাগুলা যেমন কিতাবের নকশা অর্জন করবে, এমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুনী অর্জন করবে, যেটা ওস্তাদের দোয়ার বিকল্প নাই। এখন আমি যদি আইসা আমার ফোন দেখো যে 2টা বাচ্চা মাথা খেয়ে ফেলে, 2টা বাচ্চার ইচ্ছা মতো কালকে পিটাইছি, এক গার্ডিয়ান বললেন, ওই গার্ডিয়ানই গত 3 থেকে 4 মাস আগে আরেক প্রতিষ্ঠানে একটা অভিযোগ করছেন যে টিচার ওই বাচ্চার গায়ে হাত দিয়েছিল। মনে রাখবেন, আপনি 2টা বাচ্চা কন্ট্রোল করতে পারেন না বাসার ভিতরে, আর আমার এই টিচাররা প্রতিদিন 150টা বাচ্চাকে কন্ট্রোল করতেছে। রাগের মাথায় একটু এদিক সেদিক হতেই পারে, একটু এদিক সেদিক হতেই পারে। তারপরে আমরা প্রাতিষ্ঠানিকভাবে সর্বোচ্চ কড়া করি যে বাচ্চাদের হাতে আপনারা হাত তুলবেন না। আমি স্পষ্ট ওস্তাদদেরকে বলি, কারো বাচ্চাকে পিঠে মানুষ করতে হবে এই লাইবিলিটি, এই জিম্মাদারি আপনাকে দেওয়া হয়নি। গার্ডিয়ান যদি সচেতন হয়, গার্ডিয়ানকে বলেন যে আপনার বাচ্চা এই অপরাধ করছে, গার্ডিয়ান সচেতন হয়ে বাচ্চাকে গার্ডিয়ান শাসন করবে, আপনার শাসনটা হাতে নিতে যাবেন না। আবার বলতেছি, গার্ডিয়ানরা প্রাতিষ্ঠানিকভাবে যে কোনো বিষয় আমার সাথে সরাসরি আলাপ করবেন, সরাসরি কথা বলবেন, এবং প্রতিনিয়ত বাচ্চাদের আপডেট, আপনি যত আপডেট বেশি নেবেন তত আপনার বাচ্চার ফিডব্যাক ভালো পাবেন। আর যদি আপনি মনে করেন যে বাচ্চা মাদ্রাসায় দিয়ে দিয়েছি হুজুরের জিম্মাদারি, তো এরকমই হবে, 7 বছর একটা প্রতিষ্ঠানে পড়ে আসবে, 7 বছর পরে এসে সে বাংলা রিডিং করতে পারবে না। আমি নুরানির কয়েকটা বাচ্চাকে টার্গেট করছি, এদের পিছনে শনিবার থেকে ধারাবাহিকভাবে আমি মেহনত করব। যাদের টার্গেট করছি গার্ডিয়ানরা এসে আমার সাথে আমার থেকে রুটিন নিয়ে যাবেন আলাদা। দিন শেষে এই বাচ্চাগুলোর ঘাটতি, অর্থাৎ ক্লাস 3 যে পড়তেছে সে আসলে ক্লাস 1-এর উপযুক্ত না, কিন্তু আমার কাছে মনে হলো যে আমি একটা চেষ্টা যদি করি, তো আশা করি 2য় সেমিস্টার পরীক্ষার আগে আমি এদেরকে অন্তত ক্লাস 3-র উপযুক্ত করে দিতে পারবো। আর এই যে বাচ্চাগুলো মাদ্রাসার পরীক্ষায় ভালো নাম্বার করবে, এদেরকে আমি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দিব। আর যারা মাদ্রাসার পরীক্ষা টিকবে না, তাদেরকে আমি বোর্ড পরীক্ষা দিয়ে আমার মাদ্রাসার রেপুটেশন আমি কমাতে পারবো না। গার্ডিয়ানদের কাছে যতটুকু, আর গার্ডিয়ানদের কোনো অভিযোগ আছে কিনা আপনাদের কোনো বিষয়? আমি মাইকটাও দিক দাও, কারো কোনো কিছু বলার আছে কিনা?